আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব ৮ লিখেছেন সালমা চৌধুরী। জান্নাত হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো বাসায় দেখি না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলল, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো। নীরের কণ্ঠে ও শুধালো, ও পড়ে তো ঠিক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী। আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট করে শুধালো, খেয়েছো কিছু? বসো, খাবার খেয়ে যেও। জান্নাত তৎক্ষণাৎ বললেন, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না। আসি তাহলে আজ। ওদের কথাপত্র শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও। জান্নাত একগাল হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে যাইয়েন। আবির হালকা হেসে উত্তর দিল, সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফিজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। এদিকে মেঘ বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলেছেন। আবির ভাইও আবার হাসি মুখে বলেছেন সময় পেলে যাবে। কই, আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করে না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাও বলেনি। তাছাড়া জান্নাত আপুকে তো তানবীর ভাইয়া নিয়ে এসেছিল। তাহলে আবির ভাই কিভাবে চিনেন? মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে। আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিল। সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা রিমরিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথা চাড়া দিয়ে উঠেছে, যেগুলোর উত্তর শুধু আবির ভাই জানেন। ড্রয়িং রুমের কোথাও কেউ নেই। জান্নাত পুড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। তাই এই সময় সবাই যে যার রুমেই থাকেন। অষ্টাদশীর পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইল। মেঘের এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপ্টে রয়েছে। শুষ্ক অষ্টদয় তীর তীর করে কাঁপছে। এই অবস্থা মেঘকে দেখে ঘোর লেগে লেগে যাচ্ছে আবিরের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে আবিরের মনে। টেনে হিচড়ে কোনোরকম নিজেকে সামলে ঢুক গিলে কিছুটা শক্ত কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়ে আছিস কেন? মেঘের সরু নাক ক্রমে ক্রমে ফুঁসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি জান্নাত আপুকে চিনেন? আবির উপর নিচ মাথা নেড়ে শুধালো। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আপনি কিভাবে চিনেন? আবির রাশভারী কণ্ঠে বলল, পরিচিত। মেঘ ভেতর ভেতর ক্ষিপ্ত হলো। অষ্টাদশীর চেহারার পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। এক গায়ের রং ফর্সা, তার উপর রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘের। দেখে মনে হচ্ছে টোকা দিলে গাল থেকে রক্ত পড়বে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস মেঘ? জল শক্ত করে প্রশ্ন করলো আবির। মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠ শুনে আঁতকে উঠছে না। কারণ অষ্টাদশীর আজ মাত্রা অতিরিক্ত রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধশক্তি হারিয়ে যায়। তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছুই দিয়েও শান্ত করানো যায় না, যতক্ষণ না নিজে থেকে শান্ত হয়। মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে। কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নীরেট কণ্ঠে শুধালো, আপনি ওনার বাসা যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। গুরুগম্ভীর কণ্ঠে বলল, প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইল। মনের ভেতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক। মেঘের নীরবতা দেখে আবির গরুভার কণ্ঠে জবাব দিল, তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না। পড়াশোনার মনোযোগ দে। তুই এখন অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, আপনার যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট বয়স হয়। এ নিয়ে এরকম করেন কেন? আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, মেঘ আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ আর তেজ তো শুধু আমার উপরই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে, কণ্ঠ তিনগুণ ভারী করে ধমকে উঠল,
জান্নাত কোথাকার কোন মেয়ে না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফার্দার যদি তাকে রাস্তার মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না, বলে রাখলাম। ততক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয় তো? আর কিছু ভাবতে পারছে না মেয়ে, চোখে সর্ষের ফুল দেখছে, হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে তার আগেই মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি ওনাকে এতটুকু বলার পরে আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চর বসিয়ে দিল। অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল, কথাটা শেষও করতে পারল না। মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে, বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে, স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। একটা বারের জন্য গালে হাতও রাখল না। অনুভূতিটা যেন বিলীন হয়ে গেছে। রক্তাব্য চক্ষুদ্বয় আবির ভাইয়ের চোখে নিবদ্ধ। আবির ভীষণ চেটে গেছে, ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরল, রাগান্বিত কণ্ঠে বলল, যা বুঝার তা বুঝিস না, আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল, দরজার পাশে দেয়াল বেগে ঘুষি বসিয়ে দিল। তা দেখে কেঁপে ওঠে অষ্টাদশী, বাম হাত দিয়ে মেইন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে, দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটো অশ্র। ততক্ষণে মালিহা খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিহা মেঘকে দরজামুখী দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন, ক্ষুধা লেগেছে? মেঘ কিছুটা নড়ে উঠল, বড় আম্মুর দিকে না ঘুরে শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুমের থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আকলিমা খান মেঘকে যেতে দেখে ডাকলেন, মেঘ খাবি না? মেঘ গম্ভীর সুরে বলল, ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতেই বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেঙে আসে আকাশ সম কষ্টে, চোখ বেয়ে অনগরল নোনাজল গড়িয়ে পড়েছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যে আবির ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবির ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি। আবির ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে। নিজের রাগ, জেদ আর অভিমান আবির ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল। সেই আবির ভাই কিনা 1 মাস হওয়ার আগে তাকে থাপ্পড় মারল, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্তপোক্ত চড়ে এখনও মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের। শুয়ে থাকা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো, বাম গালে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে, রক্তবর্ণের সেই পাংশু। নিজের বিধ্বস্ত দৃশ্যটা দেখে আঁতকে ওঠে মেঘ। মুখমণ্ডলের ন্যায় অষ্টাদশীর কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে অনুভূতিহীন কাঠখোট্টা আবির ভাই। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, আনমনে কি যেন ভাবছে। যে অষ্টাদশীর মনটাকে কাচের ভাঙ্গা গ্লাসের মতো হাজারো টুকরোটা পরিণত করেছে, কোথায় সেই দুরূহ পুরুষ? আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলেই গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো, আবির স্যার কি এখনো আসেনি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছেন। কি বলো, আবির আসছে অথচ আমার ফাইল দিল না? চিন্তিত সুরে বলল রাসেল। তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমের দিকে। আবিরের রুমের দরজা ধাক্কা দিতে চোখে পড়ল বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সম্পূর্ণ রুমে। সেগুলো এলোমেলো উড়ছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। আবিরকে দেখা গেল না। আবিরকে দেখার জন্য রাসেল দরজা দাঁড়িয়ে উকি দিল ভেতরে। জানালার পাশের দেয়ালে আবির অহিতেচ্ছা অনবরত ডান হাতে ঘুষি দিয়েই যাচ্ছে। বিস্ময় চোখে চাইল রাসেল। 1 সেকেন্ডের দেরি না করে ছুটে গেল আবিরের কাছে। চেষ্টা করলো আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা শক্তিশালী সুঠাম দেহি আবিরের সাথে 5 ফিট 7 লম্বা রাসেলকে শক্তিতে কোনো মতেই মানায় না। চেষ্টায় ব্যর্থ হওয়ার দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল আর চিৎকার দিয়ে ডাকে, রাকিব এদিকায়। ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারের শব্দে রাকিব সহসা দৌড়ে আসে। সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ আর কিছু কর্মচারী।
রাকিব আর রাসেল টেনে হিচড়ে আবিরকে দেয়াল থেকে দূরে সরিয়ে আনলো। আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। শ্যামবর্ণের মুখবিরণ পরিবর্তন হলো ঘুটঘুটে আধারে। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঘামে ভেজা কপালে লেপ্টে আছে সামনের দিকে চুলগুলো। পরনের সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, সাথে এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র 40 সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে। রাকিব মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো। আবিরের হাতের দিকে চাইল। নিরবচ্ছিন্ন ঘুষির কারণে আঙ্গুলের হাতের কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে। রাকিব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেয়ালে। সাদা রঙের দেয়ালে কিছুটা অংশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। রাকিব আঁতকে উঠে এক প্রকার চিৎকার দিয়ে বলল, রাসেল, ফ্লাস্ট-এইড বক্সটা বের কর তাড়াতাড়ি। আবির এখনও জোর করছে চেয়ার থেকে ওঠার, কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে ঝাপটে ধরে পিথাব কণ্ঠে আর্তনাদ করে বলল, তপ্ত সুরে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন আবির? আবির সহসা চিৎকার দিয়ে বলল, ছাড় আমাকে। আবিরের রুষ্ট কণ্ঠের চিৎকারের কিছুটা নড়ে উঠল রাকিব, কিন্তু তারপরও ছাড়ল না। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল আমায়। আবির দ্বিতীয়বার চেয়ার থেকে উঠে চেষ্টা করে, কিন্তু এবার রাকিব আর একটু শক্ত করে আবিরকে চেপে ধরে নিরেট কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর আবির। আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে। আবিরের রক্তবর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল ক্রোধ মিশ্রিত এক ফোঁটা জল। রাসেল ফার্স্ট এইড বক্স নিয়ে আসছে। দরজায় দাঁড়ানো একজন প্রশ্ন করছে, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যারের? কোনো সমস্যা স্যার? আবির তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নি দৃষ্টিতে চাইল। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। রাকিব রাসেলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি আবিরের কাছে। রাসেল চিন্তিত সুরে বলল, কোনো প্রয়োজন হলেই ডাকিস আমায়। রাকিব শুধু মাথা দুলালো। রাসেল এক সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যার যার জায়গায় চলে গেল। আবির জ্বলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটার কি অবস্থা করেছিস। আবির এক পলক হাতের চেয়ে ক্রোধিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলেছি রাকিব। সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না। রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি করেছিস তুই? আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে। পুনরায় 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলেছি। রাকিব আঁতকে উঠে শুধালো, কি তুই মেঘকে মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলল শুধু। রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আহত করেছে। ভ্রু গুটিয়ে রাকিব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমায় জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টাপাল্টা বলা শুরু করেছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কি বলছিস আবির? জান্নাতের জন্য তুই মেঘকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে রাকিব। আমি মেঘকে মারতে চাইনি, বিশ্বাস কর। ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো, আমি জান্নাতকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। রাকিব তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। আবির বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে কষ্টে শুধালো, আমি এখন কি করব রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কিছুটা ভেবে বলল, দেখ এখন তো মেঘ আগের মতো নেই। এখন তো মেঘও তোর প্রতি পজিটিভ। এজন্যই তো আজকে এভাবে রিয়েক্ট করেছে। আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে। আবির খড়খড় কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস মেঘ খুব জেদি। এটা আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না, তাহলে এই জীবনে আর কোনোদিনও কথা বলবে না। রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করল, বাই দ্য ওয়ে, কয়টা থাপ্পড় দিয়েছিস? আবির তপ্ত সুরে বলল, একটা। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, কিছু হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস? মেঘ কি আর পড়তে চাইবে ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, 2 দিন পর পর ওর জন্য টিচার কোথা থেকে খুঁজবো আমি? ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব কোমল কণ্ঠে বলল, আচ্ছা সেসব পরে দেখা যাবে, এখন চল হাসপাতালে যাই একটু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, হাসপাতালে যাব কেন? রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, এতটা কেটেছে, কোনো সমস্যা হয় যদি? ডাক্তার দেখালে ভালো হয়তো না? আবির সংকটজনক সুরে উত্তর দিল, এটা আমার শান্তি।
রাকিব খুব ভালো করে জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না, তাই আর জোর করেনি। রাকিব চিন্তিত সুরে বলল, এখন কি বাসায় যাবি? দিয়ে আসবো তোকে। আবির এক পলক তাকালো দেয়াল লাগানো ঘড়ির দিকে। 10টা বাজতেছে। গম্ভীর কণ্ঠে জবাব দিল, কি করব বুঝতে পারছি না। মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি। রাকিব জানালার দিকে চেয়ে বলল, বাহিরে তো বৃষ্টি, একটু ওয়েট কর, তাহলে বৃষ্টি কমলে আমি দিয়ে আসবো নে। আবির পকেট থেকে ফোন বের করে তানবীরকে কল করলো। প্রথমবারই রিসিভ হলো কল। তানবীর কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কোথায় তুই? তানবীর স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? আবির নীরের কণ্ঠে জবাব দিল, এমনি। তানভীর চিন্তিত সুরে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আবির গলা খাকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। কল কেটে মোবাইলটা পকেটে রেখে বাম হাত কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল। রাকিবও আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়া কেঁপে উঠল অষ্টাদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকনির দিকে তাকালো। ধীরগতিতে হেঁটে গেল বেলকনিতে। গ্রিলে ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরের ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসের সাথে বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে মেঘের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। হঠাৎ ভেতরটা ছটফটিয়ে উঠল। নিজের ভেতর থাকা এক আকাশসম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে মেঘও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে থাকা রাগ কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যে অষ্টাদশী গত 17 বছরের রাতের বেলা একা ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ রাত 9টার পর একা ছাদে চলে গেছে। ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডের ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা। বৃষ্টির পানি তোপে ধীরে ধীরে কোমর ছড়িয়ে নিচে নামতে থাকে চুল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্তের উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘেদের ছাদে। লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি। ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গায় দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তে কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘও সম্পূর্ণ ছাদে হাঁটছে। হাঁটতে হাঁটতে ছাদের একপাশে রাখা বেতের সোফাগুলোর একটাতে বসে পড়ল। হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে। মেঘ আকাশের পানে তাকিয়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার জীবনে তো হিটলারের স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না, তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকেই ভালোবাসেন, তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ? আমি এখন কি করব? একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে। অক্ষি পলক বেয়ে অন্নগুলো নোনা জল গড়িয়ে পড়ছে। তার সাথে বৃষ্টি পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো, আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না? বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করলো আপন মনে। ঘণ্টাখানিক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো। একপাশে রিলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। আচ্ছা, আমি এখানে গানটা স্কিপ করছি, কারণ আমি এই গানটার কোনো সুর জানি না, যার কারণে কোনো মিলাতেও পারবো না। আর গানটা আসলে গেয়ে শোনালেই ভালো লাগে, কবিতার মতো বললে যেন কেমন লাগে, এই জন্য আমি আর শোনালাম না। অন্যদিকে আবির এখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে মালিহা খান কল করলেন। আবির কল রিসিভ করে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত সুরে বললেন, তুই কি বাসে আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবো একটু পর। কেন? রাগান্বিত কণ্ঠে মালিহা খান বলে উঠল, তোর ভাই বোন মিলে কি শুরু করেছিস? তুই বাহিরে থাকিস। তানবীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোনের 1-2 দিন পরপর কি হয়ে যায়, খায় না কিছু না। তোরা যদি রাতে নাই খাবি, তাহলে বলে রাখতে পারিস না?
আমরাও তোদের জন্য আর রান্না করব না। আবির হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বলল, মেঘ খায়নি? মালিয়া খান সহসা উত্তর দিল, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়লেন। আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুজনে ছুটে আসছে। অন্যান্য দিন কাজ শেষ করে 10টা কি 10:30টার মধ্যেই চলে যায় সকলে, কিন্তু আজ আবিরের মুড অফ দেখে তারা কাজ শেষ করেও বসে আছে। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, আমি একা যেতে পারবো। রাকিব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখছিস, তুই এই অবস্থায় বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা মান, আমি দিয়ে আসি তোকে। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে, দাঁতে দাঁত চেপে ঘোষণা করলো, বললাম তো যেতে হবে না। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার উপরে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে ঢাকার রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামছে না এক সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাদমস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকলো আবির। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিট ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। মেঘের দরজার সামনে এসে বাম হাতের দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না। তারপর আবার হাতের উপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চোখ পড়ে ফাঁকা বিছানায়। কেন জানি বুকটা ছেদ করে উঠল। ভিতরের দিকে দেখার চেষ্টা করলো। টেবিলের উপর ফোন ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টাদশী কোথাও নেই। আবির রুমে ঢুকে বারান্দায় সহ সব জায়গায় খুঁজলো, কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়ির চক্কর দিল, তবে কোথাও মেঘকে পেল না। মিমি রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সঙ্গে সঙ্গে মিম দরজা খুলল। একগাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবে উত্তর দিল, আপু তো রুমেই। সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বেরই হতে দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গায় পুনরায় দেখলো, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। চোখে মুখে উদ্বেগত মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে নিজের রুমে। হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো? কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসের একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির দরজার ধাক্কা দিয়ে ঘাড় ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কুলাতে পারছে না। সাথে বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। আবির ছাদের চারপাশে দেখছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আবিরের দৃষ্টিতে পড়ে। রেলিংয়ে ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের উপরে পড়ে আছে মাথা। শরীরের বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। আবির অকস্মাৎ চিৎকার দিয়ে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয়িনী। আবিরের হাত কাঁপছে, তবুও ঝাপটে ধরল মেঘের পিঠ বরাবর। সহসা অষ্টাদশীর ঘাড় থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের প্রশস্ত বুকে। মেঘের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু একটু গরম। আবির কয়েকবার আকুল সুরে মেঘকে ডাকলো, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘের এই অবস্থা দেখে আবিরের সমগ্র পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না, তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে, তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। এক আকাশ অভিমান জমে ছিল মনে, তার প্রতিফল ঘটল এইভাবে। আবির সহসা দুহাতে কোলে তুলে নিল মেঘকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার অষ্টাদশের মলিন মুখের পানে।
আবিরের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকলো। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। তাওয়াল এনে হাত মুখ আর মাথাটা কিছুটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। হালিমা খানের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে। দুবার ডাকার পরে হালিমা খান দরজা খুললেন। আবিরের জলসিক্ত শরীর দেখে চিন্তিত সুরে শুধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত সুরে বলল, মামুনি তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না, আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদম কথাগুলো বলল আবির। হালিমা খান আঁতকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুয়ে দিও। আবির ছুটল দরজার দিকে। হালিমা খান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখের তার পানি টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা। মেয়ের মুখ গোমরা থাকলে যেখানে চিন্তায় পড়ে যান হালিমা খান, সেখানে মেয়ে অসুস্থ মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়েছে। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসছে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির। নরম সুরে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আয়। আবির ঢুকলো। আবিরের পিছনে ডাক্তারও মেঘের রুমে ঢুকলো। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদশীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখলো কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কি কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়, তাছাড়াও হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও, একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্ট রাখবা, কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল। আবির ওষুধগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিট ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন, কান্না করছেন আর বারবার মেঘকে ডাকছেন। মেঘের মাথার নিচে একটা তাওয়াল দিয়ে রেখেছেন। আবির ওষুধগুলো টেবিলের উপর রেখে মেঘের ওয়ার্ড্রোবের একটা ড্রয়ার খুলল। এটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতেই চোখে পড়ল সকল ইলেকট্রনিক জিনিসপত্র। সেখান থেকে হেয়ার ড্রয়ার বের করে নিল আবির। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বললেন, মামুনি তুমি ওকে একটু ধরে বসো। আবির নিজেই হেয়ার ড্রায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের। কোমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলেন দুজনে। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা তুই একটু বস, আমি তোর চাচুকে বলে আসি, মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করবে। হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতে আবির মেঘের সন্নিকটে বসলো। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে উষ্ণ এগিয়ে নিল মেঘের কানের কাছে। গুনগুন করে বলল, मैंने सर्फ तेरा रहूंगा तुझसे ही वादा ये मेरा, तू मांग ले मुस्कुरा के मेरा प्यार हक है तेरा। তারপর অষ্টাদশের কপালে আলতোভাবে একটু চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। চেয়ার টেনে বসলো বিছানার পাশে। তারপর হাতে তেল দিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যে হালিমা খান ফিরে আসলেন। হালিমা খানও মেয়ের ডান হাতে দুপাশে মালিশ করে দিচ্ছেন আর একটু পর পর মেঘকে ডাকছেন। বেশ খানিকক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিটপিট করে চাইল মায়ের দিকে। বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণ কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমটা পরখ করতে লাগলো মেঘ। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশে চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর
পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিকে থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আঁতকে উঠলেন, সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন। সহসা বলে উঠলেন, মেঘের তো জ্বর উঠেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে উঠাও, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত সুরে বললেন, তানবীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসতেছে। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকু যেন পাচ্ছে না। কথা বলা তো বহুদূরের বিষয়। আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনো রকমে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজে ধরে রেখেছেন। আবির ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছোট করে বলল, হা কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে উঠে মেঘ তৎক্ষণাৎ ছোট করে হা করল। আবির ভাই অষ্টাদশীকে নিজের হাতে খাইতে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনের ভেতর আনন্দ নেই, নেই কোনো উত্তেজনা। যে আবির ভাই তার মনের ভেতর সারাক্ষণ এক্কা দোক্কা খেলতো, সেই আবির ভাইকে চোখে মেলে দেখার সাধ্যই তার হচ্ছে না। কয়েক লোকমা ভাত কোনো রকমে গিলল। পরের বার দিতে গেলে আস্তে করে বামে ডানে ঘাড় ঘোরালো। আবিরও বুঝতে পারল মেঘের অভিব্যক্তি, জোর করল না আর। হাত ধুয়ে নিজের হাতেই মেঘের মুখ মুছে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখলো। জ্বরের মাত্রা বাড়ছে। আবির শীতল কণ্ঠে বলল, মামুনি তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10-15 মিনিট পর তানভীর দৌড়ে বাড়িতে ঢুকে। এমপির গাড়িতে করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানভীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখলো, থার্মোমিটার এনে জ্বর মাপলো 101 মাত্রা। মেঘ জোরে কাঁপতেছে। তানভীর ছুটে গিয়ে নিজের রুমের ক্যাবিনেট থেকে আর একটা কম্বল এনে বোনের গায়ে ছড়িয়ে দিল। তারপর একটা ছোট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, ডাক্তার কি বলেছে? হালিমা খান কান্নারত কণ্ঠে বললেন, বলেছেন সিরিয়াস কোনো সমস্যা নেই, রেস্ট নিতে আর চিন্তা কম করতে, ঔষধ দিয়ে গেছেন। ওষুধ খাওয়ানো হয়েছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়েছে। তানভীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করল, ভাইয়া কোথায়? কিছুক্ষণ হলো গেল এখান থেকে। তানভীর আর কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে আবির রুমে এসে বেলকনিতে পায়চারি করতে লাগলো। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয় আর ভারী বর্ষণ শুরু হয়। তাপমাত্রা কম থাকায় পরও আবিরের শরীর ঘামছে, স্থির হতে পারছে না কোনোভাবেই। তামাটে চেহারা কুচকুচে কালো বর্ণের হয়ে আছে। দুপুরে খাবার খেয়েছিল, তারপর সন্ধ্যায় শুধু 1 কাপ কফি খেয়েছে। মধ্যরাতে হয়ে গেছে, খায়নি এখনো, তাই মুখটা মলিন হয়ে আছে। হাতের অবস্থাও করুণ। বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে আছে। কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগলো না। ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়ল। অসীম দূরত্বে চেয়ে থাকা অনেকটা সময় ধরে পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করল, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি। এক প্রণয়িনীর 2 বছর নীরবতা কুরে কুরে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন ভক্কস্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকেও বেশি কষ্টদায়ক নিজের প্রেয়সীকে গুরুগম্ভীর থাকতে দেখা, আর যার কারণে সে নিজেই একটা সামান্য ভুলের কারণে গত 2টি বছর প্রেয়সী তার চোখে চোখ রাখেনি, এক টেবিলে একসাথে খেতেও বসেনি, মুখ ফোটে একটা কথা পর্যন্ত বলেনি। এর বেশি সহ্য করার ক্ষমতা একটা 18 বছরের যুবকের পক্ষে কখনো সম্ভব ছিল না। প্রেয়সীর প্রতি অনুভূতি তার অতল স্পর্শী বিশালতার সমুদ্রের ন্যায়, যা কখনো পরিমাণ করা সম্ভব না। যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল, তখন তার সামনের 2টি রাস্তা ভেসে উঠেছিল। এক স্কলারশিপ, বিদেশ যাওয়া, দ্বিতীয় হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা। আবির বাড়ির প্রতিটা সদস্যের থেকে মতামত নিয়েছিল সেদিন। এমনকি তার হৃদয়
হরণীর কাছেও সেদিন আকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল সে কি চায়। ছোট্ট হৃদয় হরণীর অভিমানের মাত্রা এতটা তীব্র ছিল যে সেদিনও আবিরের চোখে চোখ রাখেনি, আবিরের কোনো কথার উত্তরও দেয়নি। ২ বছর যে ললনার অভিমান ভাঙাতে অক্ষম, সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না। তারপরও আবির শেষবার যাওয়ার আগে অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে। যদি একবার বলতো, ভাইয়া তুমি যেও না। কিন্তু না, শেষ দিনও মুখ ফুটে কিছু বলেনি তার প্রেয়সী। আবির পাড়ি জমালো ভিনদেশে। পার্থিব জগতের মাঝে অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার সেই ছোট্ট ললনাকে ফেলে চলে গিয়েছিল বহুদূরে। অতীত। আবিরের কাদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছুটোছুটি করত, অথচ আবির সামনে আসলে তার পা থেমে যেত, মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নূপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। যে ছুটোছুটি, যে চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না, তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নূপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে ২ বছর জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিলেন আবির। বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ, কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে, তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া, কাঁদছো কেন, বলো আমায়। কিন্তু বাঁধহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না। পরক্ষণে তানভীরের উপলব্ধি করছিল হয়তো দেশ ছেড়ে প্রিয়জনদের ছেড়ে চলে যাবে, তাই এভাবে কাঁদছে। সে আর প্রশ্ন করেনি, চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় ১ ঘণ্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছো কেন। আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এতদূর কিভাবে থাকবো। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র ১৬তে পড়েছে। এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটা মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানভীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে। আবির তখনও অঝরে কেঁদেই চলেছে, গলা খাকারি দিয়ে ছোট করে বলল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ, তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবির অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে ছিল গুরু দায়িত্ব, একদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সবকিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি তো মেঘকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে এক ফোঁটাও ঘুমায়নি দুই ভাই। সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রাখিস, ওর ওপর যেন কোনো আঁচ না পড়ে। আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছে তানভীরের উপর। মেঘ কোথায় যায়, কার সাথে মিশে, খাওয়া, পড়াশোনা, স্কুল, কলেজ, টিউশন, পছন্দ অপছন্দ সব কিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম দায়িত্ব। শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে ৩ বার করে তানভীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত। ৭ বছরের এমন একটা দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত ৭ বছরের মেঘের কোনো ছবি দেখেনি আবির। তানভীর অনেকবার বলেছে, পাঠাতেও চেয়েছিল, কিন্তু আবির এক কথা, বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখব। আবির দেশে ফেরার দিন এয়ারপোর্ট আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে।
আবির মুচকি হেসে বলেছিল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আবির চেয়েছিল আরো 6 মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যার ফলশ্রুতি 6 মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না। যে ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির, যার জন্য তাকে 9 বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে, সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে। এইচএসসির পর মেঘকে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে, সেই কোচিংয়ে জয়ও ভর্তি হয়েছিল। তা তানভীর এবং আবির অজানা ছিল। জয় মেঘকে দেখার পর থেকে খুব চেষ্টা করেছিল কথা বলার জন্য, কিন্তু কোনোভাবে সুযোগ হচ্ছিল না। কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের বেস্ট টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির। তারপর তানভীরও কয়েকদিন মেঘকে কোচিংয়ে দিয়ে আসছে এবং নিয়ে আসছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতো। আবির তানভীরকে ওই ছেলের সম্পর্কে খোঁজ নিতে বলে। দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গিয়েছিল। ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরে 9 বছরের রাগ ক্রোধে আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। বর্তমান তানভীর ঘণ্টাখানেক মেঘের মাথায় জল পড়তে দিয়েছে, কিন্তু জ্বর যেন কোনোভাবেই কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়িয়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে তুই এখনো এখানে? সেই কখন এসেছিলি? খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি, দুই ভাই মিলে খেতে চা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের। বিড়বিড় করে বলল, এই রে, ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু একটু পরপর বনুর জ্বরটা চেক করো, সমস্যা মনে হলে আমাকে ডেকো। কোনো রকমে কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে। এক ছুটে চলে গেল আবিরের রুমে। তানভীর রুম থেকে বের হয়ে কোনো করিডোর থেকে নিচে দেখলো, নিচেও আবির নেই। তানভীর দৌড় দিল ছাদের দিকে। ছাদের দরজা থেকে চোখে পড়ল আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফল তানভীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকলো, ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন? রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখে শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরায় বলল, প্লিজ ভাইয়া রুমে চলো, কি পাগলামি শুরু করেছো তোমরা? আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্য মেঘের আজ এই অবস্থা, আমার মরে যাওয়াই উচিত। আবিরের অবিদিতি কথায় তানভীরের প্রচণ্ড রাগ হলো। রেগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মরতে হবে না, আমি মরে যাই, তাতেই তোমাদের শান্তি হবে। আবির ধমকের সুরে বলল, তানভীর। তানভীর ধীর কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছ কেন? বনু না হয় অবুঝ, পাগলামি করে ফেলেছে, তাই বলে কি তুমি কোনো পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? একটু থেমে রাশভারী কণ্ঠে পুনরায় বলল, রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমরা বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে আসছিল। আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে। আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি তানভীর বসেছে। ছাদে অন্ধকারে থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি। আবিরের চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা সময় কেটেছে। তারপর বৃষ্টি, এখন চোখ টকটকে লাল হয়ে আছে। তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখলো, হাতের অবস্থা খুব খারাপ। তানভীর ওষুধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে। আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত 1 ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে। এখন কোনোভাবেই রিয়েক্ট করা যাবে না। তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল, ব্যান্ডেজ করে দেব ভাইয়া? আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না,
খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানভীর কোমল সুরে বলল, প্লিজ ভাইয়া, চলো না খেতে যাই। আবির নীরের কণ্ঠে জানালো, আমি খাবো না বললাম না, তুই খেয়ে নে। তানভীর বুঝতে পারল ভাইয়াকে জোর করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল। আবিরের বাকি রাত কাটলো বেলকনিতে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভারী বর্ষণ কমেছে, ঝিরিঝিরি বৃষ্টিও একসময় কমেছে। ফরজের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে, ফিরেছে ঘন্টা দুয়েক পর। প্রতিদিন সকালে বেলার নিচে রান্নার আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুমে সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল। মেঘের রুমে সবাই হুড়মুড়িয়ে খেয়ে পড়েছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে বাড়ির ৩ কর্ত্রী, এমনকি মিম, আদি আর তানভীরও উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল। সবাই যেন একজোটে মেঘের উপর হামলা চালাচ্ছে। মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধশক্তি কি তোর হয়নি এখনো? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। এর মধ্যে আলী আহমদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিট নষ্ট করা, একটা দিন নষ্ট করার সময়। ইচ্ছাকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্ত সুরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হলো। মালিহা খান, আকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করেছে। যে যার মতো প্রশ্ন করছে, কোথা থেকে ভিজে আসছিস, কখন গেছিলি, ভিজলি কেন, আরও কত কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে। সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন? এইটা সহ্য করতে না পেরে এমনটা করেছে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, তোর জন্য খাবার নিয়ে আসি মা, অল্প খেয়ে নে প্লিজ। মেঘ সবার উপরে ওঠা রাগ যেন মায়ের উপর ঝাড়ল। কাঁপা কাঁপা গলায় চিৎকার দিয়ে বলল, বললাম তো খাবো না, তেতো সব কিছু। কথাটা ঠিকমতো শেষও করতে পারল না। আবির হাজির হলো রুমে। মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই অকস্মাৎ কম্বল টানলো কপাল পর্যন্ত। আবির গম্ভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতো কি হয়েছে? অসুস্থ রোগী দেখতে এসেছো, দেখে চুপচাপ চলে যাবে। রোগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছেন ওরে কোনো প্রকার চাপ না দিতে, অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও। একদমে কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলল, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞেস করছিল, আর কিছু না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে ভিজতে, ভিজেছে। তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ কম্বলের নিচ থেকে ভেঙচি কেটে মনে মনে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার, বাহ, কি বুদ্ধি আপনার। বাড়ির কেউ কোনো কথা বলল না। চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখন কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে, তাই এক আঙ্গুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখ পড়ল আবির ভাইয়ের শানিত চোখের দিকে। মেঘ আর আবিরের চোখাচোখি হতে আবির একটানা 2বার ভ্রু নাচালো। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেলল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের উপর রেগে আছে। অকস্মাৎ মুখ গোমড়া করে ফেলল মেঘ। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শুধালো, এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘ উষ্ঠ উল্টালো, কিছুই বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখল, সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। ততস্থ হয়ে বলল, এখনো তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিহ্বার নিচে ধরল। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির কপাল কুঁচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুজনে নিস্তব্ধ, 2 জোড়া চোখ গভীরভাবে অনুবন্ধী। মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। এরই মধ্যে তানভীর গলা খাকারি দিয়ে রুমে ঢুকলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানভীরের কণ্ঠ শুনে মেঘও দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো। তানভীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখ গোল গোল করে তাকালো। মনে মনে বলল,
এখনো কি আবির ভাই খাইয়ে দিবেন আমায়? আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানভীর বিস্ময় সমেত তাকালো আবিরের দিকে। আবির তানভীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমিই খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানভীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো। মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে। তানভীর মেঘকে এটা সেটা বলে বলে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক, একবার ফোনের দিকে দেখছে, একবার মেঘের খাওয়ার দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আর খাবো না ভাইয়া। তানভীরও আর জোর করলো না, পানি গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়া শেষ, পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠল, ভাইয়া বনুকে ওষুধগুলো খাইয়ে দিও প্লিজ, আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘও মাথা নিচু করে ওষুধগুলো খেয়ে নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরল। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে। অকস্মাৎ মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল, আমি মরে গেলে আপনি। এতটুকু বলতে আবির অগ্নিদৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘ কথা সম্পূর্ণ করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতের দাঁত চেপে পুনরায় বলল, আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিনই তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘের ছোট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো। একটু রম্যস্বরেও তো বলতে পারতেন, তা না মেরেই ফেলবেন। মেঘের অক্ষিপর ভিজে আসছে। চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু বকে। সবার রাগ ঝাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার গায়েও হাত তোলেন। শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পল্লব ঝাপটাতে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, এই কেউটা তোকে ইচ্ছেকৃত মারতে চায়নি, এটা কি তোকে বোঝাতে পারবো? এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে, তোকে মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সব কিছু, তোকে ছাড়া আমি নিঃস্ব। আবির বিছানার পাশে বসে গলা খাকারি দিয়ে তপ্ত সুরে বলল, তুই হয়তো জানিস না, কারো অলিখিত কাব্য তুই, কারো স্বস্তির নিঃশ্বাস নেয়ার কারণ তুই। তোর ডাগর ডাগর চোখের চাউনিতে কারো বিনাশ নিশ্চিত। তোর অনাদায়ে কর্মকাণ্ডের খুব শীঘ্রই কারো মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘোরে কথাগুলো মানে বুঝলো কিনা কে জানে। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর সুরে বলল, তোর বাবা মায়ের। নিজের মনের ভাব চাচ্চু আর মামুনের উপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘ অক্ষিপলক ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কার ভালোবাসা প্রয়োজন তোর? আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনে বাহিরে কোনো কথা বলে না, সেখানে তোর ইচ্ছে অনিচ্ছা নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বোঝাতে হবে না। কাকামণি কাকিয়া তো ওদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে। চাচ্চু আর মামুনির কথা কি বলবো তোকে? চাচ্চু আর মামুনির খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচ্চু আর মামুনির থেকে পাস। তানভীরের জীবনে বাবা মায়ের পরই তোর অবস্থান। মিম আদি তো তোরই ভক্ত। খানবাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারণেই। আর কার ভালোবাসা চাস? একসাথে কথাগুলো বলে আবির থামলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না। মেঘ ডাগো ডাগো চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, আপনার কথা বললেন না কেন? মেঘের প্রশ্ন শুনে আবির ঢুক গিলে কপাল কুঁচকালো, তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্ট নেওয়া প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের দু আঙ্গুল আঁকড়ে ধরে। সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে। মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল। আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাত এতটা কেটেছে কিভাবে?
আবির তপ্ত স্বরে শুধু বলল, এমনি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল। মেঘের মনে পড়ল মেইন গেটের পাশে দেয়ালে ঘুষি দেওয়ার কথা। ধরে নিল এর ফলে আবির ভাইয়ের হাত কেটেছে। অষ্টদশীর জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কতটুকু ঘুষিতে নিজেকে আহত করেছে। গতকালকের ঘটনাগুলো পরপর মনে হতে মেঘের নিজের উপর বড্ড রাগ হলো। আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে হলো মেঘের। আবির ভাই জান্নাত আপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটা তো স্বাভাবিক। আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের। এই হিটলারের স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে, এটা ভাবতেই মাথায় রক্ত উঠেছে। আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল। তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিলে ফাঁকা হয়ে গেছে। 3 কর্তি রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। আমি রান্নাঘরের সামনে গিয়ে রাশ ভারী কণ্ঠে বলল, ছাদের গেটে তালা দিয়ে দিয়েছি, তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালো, মেঘ কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির উপর নিচ মাথা নাড়ল শুধু। মালিহা খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে ভূতে ভয় পায়, সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙ্গুল দিয়ে বসে থাকে, সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না, যা হওয়ার হয়েছে। মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবা না। ছাদে না যেতে পারলে এমন কাণ্ড আর ঘটাতে পারবে না। এই টপিক এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে। তানভীরের সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘণ্টাখানেক তানভীরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল, যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে। বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক করছে। দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারাদিন রুম থেকে বের হলো না। 3টার দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছিল ডাকার জন্য, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকেই চুপচাপ চলে আসছে। আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। মালিহা খান ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতেই আটকে উঠলেন। জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে গেছে কোনোই পর্যন্ত। মালিহা খান এই যে ছেলেকে ডাকছে, আবির জ্বরের ঘোরে কিছুই বলতে পারছে না। মালিহা খান রুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলেন। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন। ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিলেন। বড় জায়ের আর্তনাতে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে, হাতের ব্যথা, সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরকে ব্যথায় ওষুধ খাওয়ানো হয়েছে। মালিহা খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হলো। হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন। তৎক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খান থমথম চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো। উদ্বিগ্ন কণ্ঠেও শুধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেয়ের কাছে বসতে বসতে বললেন, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? হালিমা খান তপ্ত স্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানভীর লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আতকে উঠে প্রশ্ন করলো, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকেই তো ছেলেটা দৌড়ের ওপর, বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে, তারপর তোরে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে, আবার ডাক্তারকে নিয়ে ওষুধ নিয়ে আসছে, কিভাবে যেন হাত কাটছে, সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে, জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমির ভাই আমার জন্য এত কিছু করেছে।